ভূমি মাফিয়ার সন্ত্রাসে আতঙ্কিত বরিষ্ঠ নাগরিক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। মাথাভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বরিষ্ঠ নাগরিক তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি পল্লব কুমার সাহা স্থানীয় ভূমি মাফিয়াদের লাগাতার হুমকি ও সন্ত্রাসে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একদল প্রভাবশালী ভূমি মাফিয়া বেআইনি জমি দখল ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় পল্লব কুমার সাহাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ। ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন বরিষ্ঠ নাগরিক এবং রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কতটা সক্রিয় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। পল্লব কুমার সাহার দাবি, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনানুগ পথেই সমস্যার সমাধান চান। কিন্তু অভিযোগ জানানোর পরও যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের আইন ও প্রশাসনের ওপর আস্থা নষ্ট হতে পারে। এলাকার বাসিন্দাদের একাংশও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কোনো নাগরিককে ভয় ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে না হয়। এখন দেখার বিষয়, প্রশাসন ও পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং একজন বরিষ্ঠ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা তৎপরতা দেখায়। শ্রী পল্লব কুমার সাহা, এই হসপিটাল পাড়ার আমরা 57, আমার জন্মের থেকে এখানে আমার বাড়ি, এবং এখন বাবা মা মারা গেছেন, এবং আমি 15 বছর যাবৎ বিজেপি করি এবং বিজেপির সহসভাপতি ছিলাম 21-এ। বর্তমানে আমি মণ্ডলের একজন সদস্য হিসাবে আছি। আর আমার এখানে যে গণ্ডগোলটা হচ্ছে, এটা দীর্ঘ। এর জন্য মানে আমার বাড়ি দোকান থেকে আরম্ভ করে সম্পূর্ণ ধ্বংস করেছে 21-এর নির্বাচনের পরে। তার পরবর্তীতে ঠিক 22-23 তারিখে জমি দখল করেন। জমি দখল করে পুলিশ প্রশাসনকে বসিয়ে কোনো কেস না দিয়ে, হাতে কোনো নোটিশ আসেনি আমার কোর্টের থেকে, দিয়ে দখল করায় এবং আমার কাছ থেকেও কিন্তু টাকা পয়সা নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করে দিবে বলে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছেন। তার পরবর্তীতে ইদানিং আমরা এখন জিতেছি। জেতার পরে এখন আমরা এই মাঝে মধ্যে আমি ওখানে মোড়ে আমি যাই, কারণ মোড়ে জিনিসপত্র আনতে, কথাবার্তা বা বাজার করতে। হঠাৎ করে একদিন আমি ওখানে বসে আছি, হঠাৎ করে এই উজির মিয়া চলে আসে। উজির মিয়া এসে উনি বলে দোকানদারকে যে এই বুড়াকে এখানে কাটে, তারপরে নানা রকম কথা বলে, তারপর বলে সেদিন চলে যায়। তারপর দিন আমরা বিজেপির তরফ থেকে আমরা এখানে একটা পোস্টারিং করেছিলাম উজিরের নামে, হোটেলের ফটো দিয়ে। সেই ফটোটাকে রাতে আবার খুলে নিয়ে যায় ওরা, হয়তো সেটা আমি দেখিনি। কিন্তু কালকে রাত 11টা, সোয়া 11টার সময় ও এসে, মানে ওই দোকানদারকে যারা ছিল ওখানে, বন্ধুবান্ধব আরও 5-7 জন ছিল, তাদের সামনে ধমকাচ্ছে, এটাকে কে লাগিয়েছে বলো, নাহলে অসুবিধা হবে, এবং ধমকায়। এরকম ধরনের তর্ক বিতর্ক চলতে থাকে। ওরা বলে আমরা জানি না। তারপরেই হঠাৎ একটা পুলিশের গাড়ির মতো আসে, এটা দেখে হয়তো সেখান থেকে পালিয়ে যায়। আমি জানি না পুলিশরা কী করছে, এটার জন্য আমি আমার উপর মহল যারা আছে তাদেরকে অবশ্যই জানিয়েছি। 21 সালে যখন আমার ঘরটা ভাঙে, আমি থানায় ফোন করেছি। 21 সালে যখন আমার ঘর ভাঙা হয়, তখন আমি থানায় ফোন করেছি, থানায় ফোন ধরছে না। তারপরে আমি এসডিও সাহেবকে ফোন করেছিলাম। এসডিও সাহেব আমাকে বললো ঠিক আছে আমরা দেখছি। তারপরে যখন প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কোনো দেখছে না। আবার যখন ফোন করলাম, তখন বললো না, কি বলছেন, আপনার ওখানে তো কিছু হয়নি। তাই বললাম স্যার আপনার চশমাটা বোধ হয় ঠিক আছে, আপনার চশমা পরে আছেন তো আপনি নিশ্চয়ই দেখতে পাবেন না, বলে আমি রেখে দিয়েছি। আর কোনো এই এপ্রিল মে মাসের, যেটা ইলেকশন রেজাল্ট হলো আগের দিন, পরের দিন ইলেকশন রেজাল্ট যেদিন হলো তার পরের দিন নির্বাচন। তার পরবর্তীতে যেটা আমার জমির ব্যাপারটা হলো, সেটা জমির ব্যাপারে ওরা এসে বললো এই জায়গাটা কাট, এই জায়গাটা সাউন্ড, সঙ্গে সঙ্গে নিয়ে এসছে যারা বাউন্ডারি ঘেরাও দেবে, মিস্ত্রি নিয়ে আসছে, এবং সবাইকে নিয়ে এসে পুলিশ বসে থেকে মিনিমাম 3 ঘন্টা বসে থেকে বাউন্ডারি করে দিয়ে যায়, ইট ঘুটি করে দিয়ে যায়। তার পরবর্তীতে আমি বললাম কি ব্যাপার, আমার কাছে কোনো নোটিশ নেই, আমার কাছে কোনো কাগজ দেননি, আপনারা কি বলতে চাচ্ছেন। পুলিশকে বলছি আমারও কাগজ আছে। হ্যাঁ, বলছি এগুলো আপনি ওখানে দেখেন কি আছে, কোর্টের থেকে নিয়ে আসেন, পুলিশ বলছে আমাকে। তার পরবর্তীতে আমি কি করি, আমি তো ঠিক
ওই সময় তো একটু হতভম্ব হয়ে যাই। তারপরে জায়গাটা আমার ফাঁকা ল্যান্ড, ওখানে আমার বাস টাস থাকে, আমার ছেলে প্যান্ডেলের ব্যবসা করে, ওইটা আমরা বাস রাখার জন্য ওই জায়গাটা ফাঁকা থাকে। সেখান থেকে ওগুলো সব সরে গিয়ে তারপরে কী করলাম, আমি থানায় কোর্টে গেলাম। কোর্টে গিয়ে তো কোনো কিছু পেলাম না। তখন আমি সেই দিনই কথাবার্তা বলে আমি চলে গেলাম হাইকোর্টে, কেসটাকে হাইকোর্টে নিয়ে যাওয়ার জন্য আমাকে পরামর্শ দিল উকিলরা। তারপরে হাইকোর্টে আমি কেস করেছি, সেই কেসের কপি এবং কাগজপত্র সব আছে, এখনও এটা রানিং আছে। আর তার পরবর্তীতে এই ঘটনা ঘটার পরে হঠাৎ কোন দিন কোন জায়গায় আমার নামে কেস করে দিয়েছিল, আমাদের সম্পূর্ণ ফ্যামিলির নামে যখন কেস করে দিয়েছে, তখন আমরা জানি না, 6 মাস 9 মাস পরে হঠাৎ করে রাত 1টার সময় আমার বাড়িতে পুলিশ এসে বলছে আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনি চলেন। আর আপনি কী বলছেন, আমি একটা বয়স্ক মানুষ, আমরা আছি, দরকার পড়লে যদি থানায় কোনো কমপ্লেন থাকে আমি নিশ্চয়ই কালকে সকালবেলা যাব, আমি নিজে যাব না, আপনাকে যেতেই হবে এবং আমার গিন্নিকেও নিয়ে যাবে, এরকম অবস্থা। তারপরে সব অনুরোধ করা হলো, ওই গিন্নিকে রাখলো, আমাকে নিয়ে গেল, বললো আপনাকে ভিতরে ঢোকাবো না, আপনি বাইরে বসে থাকবেন, আপনি চলেন। যাই হোক, বাধ্য হয়ে গেলাম। তারপরে আমাকে লকআপে ঢোকালো। তারপরের দিন আমরা কোর্টে, এইচডিও কোর্টে আমাদের উকিলের মাধ্যমে সব হলো, আমাদের পক্ষে সঙ্গে সঙ্গে রায় হয়ে গেল, খারিজ হয়ে গেল এবং সে কপিও আছে, সেটারও কপি আছে। এবং বর্তমান আমি এই উজিরের নামে এবং তার সাকরেত বাহিনী প্রায় 12-13 জনের নামে আমি একটা কেস ফাইল করেছি। সেটা জিডিও নাম্বার আছে, সেই কাগজ আমার কাছে আছে, আমি দেখাতে পারি। আপনাদের এখন বক্তব্য কি? বক্তব্য একমাত্র কথা যে এর সর্বনাশ, একে যদি এখান থেকে ব্যবস্থা করে না হয় তাহলে আমরা কেন, আমি কেন, আমার মনে হয় পাড়ার কেউ বাঁচবে না। কখন কাকে কি করবে কোনো ঠিক নেই, এর মতো জেহাদি হয় না। আমাদের এই খাটের বাড়ির একটা ত্রাস। উজির মিয়া, বাবার নাম হচ্ছে মুজাহার মিয়া, সন অফ মুজাহার মিয়া। বাড়ি হচ্ছে আমাদের এই খাটের বাড়িতেই, এই যে গলিটার মাথায়, বেশি দূরে নয়, 200 মিটার হবে, 200 মিটার দূরে ওর বাড়ি। এই হলো উজির মিয়া। একজনের নাম বললাম, আরও 12 জন এর মধ্যে আছে।